আলোচনা শুরু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি স্যার। হ্যাঁ, আমি মোটামুটি আপনারা সাইলেন্ট করবেন কেউ। আমরা গত পর্বে 41 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত মোটামুটি একটা সহজ কথায় সার কথা সরল অর্গানন এই বই থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। কেবল আরো একটু স্লো করা উচিত ছিল, 3-4টা সত্য যদি একদিন আলোচনা করা হয় তাহলে ভালো হয়। এটা আমরা আলোচনা করে গেছি একটু বেশি, তারপরে ভাবছি যে 5 থেকে 7টা বা 8টা আলোচনা করবো, কারণ বইটি যেহেতু আপনার হাতে দিচ্ছি আমি, হয়তো সৃষ্টিকর্তা সহায় থাকলে বইটি আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত। এই কারণে একটু ধারণা দিচ্ছি প্রাথমিক। আমরা 42 নম্বর অ্যাফোরিজমে যাই। নম্বর অ্যাফোরিজমে আমরা শুরু করলাম তো 18তে, দেখি 42 থেকে যে কটা করতে পারি আলোচনা। আমি চেষ্টা করেছি মূলত এই যে আলোচনা একটু সহজ বা প্রাণজল ভাষায় করার জন্য। 42 নম্বর অ্যাফোরিজমে মূলত রোগের স্বতন্ত্র অবস্থান এবং স্বতন্ত্র সত্তা এটি নিয়ে মূলত কথা। আমরা দেখি ইংলিশ একটু দেখি, টেক্সটটা একটু দেখি। Nature in these cases, as has been stated, stated, মানে বর্ণনা করা বা বর্ণিত হয়েছে মোটামুটি। allows them to remain separate, separate মানে পৃথক বা আলাদা, নেচার প্রকৃতি। এরপরে অনেকগুলো শব্দ আমি বাদ দিয়ে each disease takes possession, possession মানে দখল বা অধিকার, এরকম একটা শব্দ অর্থ, of the parts that are most adapt, adapt মানে খাপ খাওয়ানো বা উপযোগী, for it, and as regard, regard মানে এখানে শ্রদ্ধা সম্মান এরকম একটা অবস্থা। the space, the occupy, they occupy, occupy মানে তারা দখল করা বা একটু মানে কি করা আর কি, আয়ত্ত করা। in the organism, জীবদেহে আর কি, they place themselves, নিজেদের মতো করে আর কি, নিজেদের মতো বা নিজেদেরকে as it were beside or above one another। আমরা যদি ইংলিশটা একসঙ্গে দেখি তাহলে nature in these cases, as has been stated, allows them to remain separate. Each disease takes possession of the parts that are most adapted for it, and as regards the space they occupy in the organism, they place themselves as it were beside or above one another। এই যে সূত্রের সরল আমরা যদি অনুবাদ করি তাহলে এই সকল ক্ষেত্রে প্রকৃতি রোগগুলোকে পৃথক থাকতে দেয়। প্রতিটি রোগ শরীরের সেই অংশগুলোকে, এখানে বলছে বা সেই স্থানগুলোকে, এখানে বলতে ইংরেজিতে বলছে স্পেস দে অকুপাই, মানে সেই অংশগুলোকেই তারা দখল করে, শরীরের সেই জায়গাটাই তারা দখল করে। তারা
একে অপরকে ধ্বংস করতে পারে না। মানে এ কথার অর্থ হচ্ছে প্রতিটি রোগ শরীরের সেই অংশগুলোকেই দখল করে নেয় যার জন্য ওই রোগের জন্য যে জায়গাটা সবচেয়ে উপযুক্ত। আমরা দেখি 10টি ভিন্ন রোগ 10টি জায়গা দখল করছে। বাত, কোনো বাত দখল করছে তার পা, অ্যাসিডিটি দখল করছে পেট, বা নার্ভের কোনো সমস্যা থাকলে সেটা দখল করছে হয়তো তার স্নায়বিক সমস্যা দেখা যাচ্ছে মাথায়। এরকম কথাটা এরকম আর কি। শরীরের জায়গা হিসাবে রোগগুলো একটির পাশে অন্যটি অথবা একটির উপর অন্যটি অবস্থান করে। এই সূত্রের যে সরলানুবাদ, অর্থাৎ এই সকল ক্ষেত্রে প্রকৃতি আগে সূত্রের বর্ণনাটি বলছে রোগগুলোকে পৃথক ভাবে প্রতিটি রোগ শরীরের সেই অংশকে দখল করে নেয় যে রোগের জন্য যে স্থান উপযুক্ত, সেই জায়গাটাকে সে দখল করে। শরীরের জায়গা হিসাবে রোগগুলো একটির পাশে অন্যটি অথবা একটির ওপর অন্যটি অবস্থান করে সুবিধা মতো। তার আমরা আগের সূত্র দেখেছি। অর্থাৎ আমরা যে এই সূত্রের ব্যাখ্যা করে এভাবে বলতে পারি, যখন দুটি অসদৃশ্য, এখানে ডিসিমিলার কথা বলা হচ্ছে, অসদৃশ্য, একটি প্রাকৃতিক অন্যটি ভুল হতে কারণে সৃষ্টি হোক কৃত্রিম রোগ। এর আগে দেখো তো আমরা দেখছি 48-এ যে আমরা ঔষধ প্রয়োগ পরবর্তীতে ম্যাল ট্রিটমেন্টের ফলটা কি হয়। অর্থাৎ একটি প্রাকৃতিক অন্যটি ভুল হতে কারণে সৃষ্ট কৃত্রিম রোগ শরীরে থাকে, তারা একে অপরকে ধ্বংস করতে পারে না। ধ্বংস করার জন্য অবশ্যই সিমিলার হতে হবে, সদৃশ্য হতে হবে। সদৃশ্য হোমিওপ্যাথিক নীতি হচ্ছে সদৃশ্যকে ধ্বংস করতে পারে। একই রকম হতে হবে, তবে একটা হতে হবে একটু সদৃশ্যের মধ্যে যেটা একটু পাওয়ারফুল সদৃশ্য, সেটি কম শক্তিশালী সদৃশ্য রোগকে ধ্বংস করতে পারে। কিন্তু রোগ বিনাশ করতে হলে অবশ্যই সদৃশ্য হতে হবে, সিমিলার হতে হবে। এই কারণে আমরা হোমিও ওষুধ যখন প্রয়োগ করি আমরা বলি ওষুধের লক্ষণের সঙ্গে রোগের লক্ষণের মিল থাকতে হবে। ঔষধ আর্টিফিশিয়াল রোগ তৈরি করতে পারে এবং সেটি প্রাকৃতিক রোগের চেয়ে একটু পাওয়ারফুল হয়। একই রকম জিনিসটা সদৃশ্য, দুটি সদৃশ্য, একটা পাওয়ারফুল সদৃশ্য, স্ট্রংলি সিমিলার যেটাকে বলা হয়। সবসময় আর্টিফিশিয়াল ডিজিজ দ্বারা তৈরি ওষুধ যেটা সবসময় একটু বেশি পাওয়ারফুল হয়, যে কারণে প্রাকৃতিক ব্যাধিকে সে দূর করতে পারে, সদৃশ্য না হলে পারে না। এই যে সদৃশ্য রোগকে ধ্বংস করার জন্য আমরা সদৃশ্য ওষুধ খুঁজি, অর্থাৎ লক্ষণের সঙ্গে পুরোপুরি মিল থাকতে হবে। যেখানে আংশিক সদৃশ্য হয় সেখানে আমরা ভালো রেজাল্ট দেখি না, এই একটা কারণে। অর্থাৎ এই যে আমরা জানলাম যখন একটা শরীরে দুটি রোগ থাকে অসদৃশ্য, অর্থাৎ কারোর সঙ্গে কারো সম্পর্ক নেই, কারোর সঙ্গে কোনো মিল নেই, তখন এরা একটি রোগ আর রোগকে ঠিক করতে পারে না বা ভালো করতে পারে না বা দেহ থেকে বিতাড়িত করতে পারে না। ফলে তারা শরীরের ভিতরে আলাদা ভাবে যেখানে তার থাকলে সুবিধা হয়, যে পার্ট দখল করলে সুবিধা হয় সেই পার্ট সে দখল করে নেয় তার মতো করে। এবং কখনো কখনো সাধারণ সংগঠন বলছেন, এটা ভিতর কাজ বলছিলেন লেয়ার তৈরি, লেয়ার মানে একটার উপরে একটা বসে। দেখা যায় যে তার
কোনো সুবিধা হচ্ছে না, তখন সে সুবিধা মতন একটা রোগের উপরে আর একটা দিয়ে কি করে, সে অবস্থান করে এবং একটি অন্যটি অবস্থান করে। এবং ভিতরকার সেখানে খুব পরিষ্কার বলছেন যে আমরা যখন কোন রোগের ব্যারিয়ার ভাঙতে চেষ্টা করি, অর্থাৎ ব্যারিয়ার কিভাবে হয়, উনি বলছেন লেয়ারের কথা। এটা উদাহরণ আছে এরকম যে আপনারা যদি দেখেন গভীর কোথাও পুকুর খনন করছে বা মাটি কাটছে 10 ফিট 15 ফিট, তখন আপনারা পাশ থেকে দেখা যায় সেটাকে, দেখা যায় অনেকগুলো লেয়ার পড়ে গেছে। এই মাটি তৈরি হতে অনেকগুলো লেয়ার, একটু কালো, একটু খয়েরি, একটু লাল, লালচে, আবার একটু কালো, আবার সাদাটে, এইভাবে লেয়ার পড়ে এই মাটি, আমাদেরকে মাটি বলি, সেই মাটিকে যদি গভীরভাবে খনন করে এক পাশ থেকে দেখা হয় তো দেখা যায় অনেকগুলো লেয়ার পড়ে গেছে। রোগেরও এরকম লেয়ার পড়ে, একটির উপর একটি থাকতে পারে, যেটি আমরা 42 নামে আপনাদের পাবো। এখন ধরুন আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা এই সূত্রটিকে। একটি রোগ হয়তো পরিপাক তন্ত্রকে আক্রমণ করে পড়ছে, আরেকটি রোগ চর্মরোগ বা স্নায়ুতন্ত্রকে দখল করছে। তারা একই শরীরের পাশাপাশি অবস্থান করে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যেতে চায় না বা যায় না, কারণ সবাই ডিসিমিলার, কারোর সঙ্গে কারো মিল নেই। যে যার মতো করে যেমন অবস্থান করে, যে জায়গায় থাকলে সুবিধা হয় সে সেই জায়গায় থাকে। চর্ম উদ্ভিদ চর্মের উপরে থাকে, ডাক্তার মলম লাগাচ্ছে, পেটের গ্যাস হচ্ছে, গ্যাসের ওষুধ দিচ্ছে পেট কেন্দ্রিক, আবার নার্ভগুলোকে তার হাত পায়ের অবশ ভাব বা নামনেস হচ্ছে, বা টিংলিং হচ্ছে, বা টিকলিং হচ্ছে, ঝিন ঝিন, পিন পিন ইত্যাদি ইত্যাদি হতে পারে, সে নার্ভ কেন্দ্র করেই থাকে। এর ফলে কি হয়, কোন রোগ, এই যে চারটি রোগের কথা বললাম, তার স্নায়ুর সমস্যা, তার পরিপাক তন্ত্রের সমস্যা, তার চর্মরোগের সমস্যা, এই কোনটি সবগুলো একটি থেকে একটি আলাদা, অর্থাৎ বিসদৃশ্য, ডিসিমিলার, যে কারণে কেউ কাউকে ভালো করতে পারে না, ভালো করার চেষ্টাও করে না, বরং যার যার অবস্থান নিয়ে শরীরে অবস্থান করে। এবং এই দীর্ঘদিন এইভাবে অবস্থান করার ফলে ওই মানুষটি, যার শরীরে এই পরিপাক তন্ত্র আক্রান্ত একটি ব্যক্তি দ্বারা, চর্মরোগ দ্বারা আরেকটি অঙ্গ দ্বারা আক্রান্ত একটি রোগ চর্মরোগ, আবার তার নার্ভাস সিস্টেমটাকে আরেকটা পার্ট অ্যাটাক করছে, এই সবগুলো একই শরীরে পাশাপাশি থাকে এবং প্রত্যেকটি অপচিকিৎসা হয়। তখন কি হয়, রোগী দিন দিন এর ফলে রুগ্ন হয়ে পড়ে এবং তার জীবনী শক্তিকে এই অবস্থায় দুটি ভিন্ন ভিন্ন রোগের সাথে লড়াই করতে হয়। এখানে দুটি ভিন্ন ভিন্ন চর্মরোগে লড়াই করতে একভাবে, স্নায়ুতন্ত্র লড়াই করতে আরেক ভাবে, জীবনী শক্তির 3টা পার্টে ভাগ হয়ে যায়। সে তার সর্বশক্তি বিনিয়োগ করে একটিকে তাড়াতে পারে না। আমরা এই যে সূত্র আলোচনা করলাম, এই সূত্রে যে সংক্ষিপ্তভাবে বলি, সংক্ষিপ্তভাবে বলতে পারি, অসদৃশ্য রোগগুলো একে অপরকে ধ্বংস বা আরোগ্য করতে পারে না, বরং তারা শরীরের বিভিন্ন ভিন্ন ভিন্ন অঙ্গ দখল করে এবং একই সাথে সহাবস্থান করে রোগীর কষ্ট বাড়িয়ে দেয়। এই সূত্রের সার কথা হলো, অসদৃশ্য বা ডিসিমিলার ডিজিজ একে অপরকে ধ্বংস না করে তাদের সুবিধা মতো শরীরের বিভিন্ন অংশে সহাবস্থান করে।
কারণে আমরা দেখি যে একজন মানুষ প্রথমে হয়তো আমার একটা লেখাপড়া প্রশ্ন হয়তো কেন এই অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা, এই লেখাটা আমি লিখছিলাম। আলী আসগার নামে এক ভদ্রলোক, তার ঠান্ডা সর্দি, নাকে পলিকতের সমস্যা, ডাক্তারের কাছে গেছে, চিকিৎসা করতে করতে 1 বছর পর তার সঙ্গে 11টা-12টা, এবং শেষ পর্যায়ে তার হার্টের অপারেশন করতেই হবে, এরকম একটা অবস্থা ছিল। অর্থাৎ প্রতিবারেই সমস্যা আসে নতুন করে, জীবনী শক্তি দুর্বল হয়ে যায়, এবং প্রতিবারই তাকে সাপ্রেস হয়, এবং তাকে সাপ্রেস হয়, সে শরীরে একটা পার্ট দখল করে থাকে। এই কারণে আমরা দেখি একজন মানুষের 10টি-20টি রোগ। এই কারণে আসলে কি মানুষ একজন, জীবনী শক্তি একটা, মন একটা, দেহ একটা, রোগ অনেকগুলো হবে কেন? সেটা হওয়ার কথা? আদৌ হওয়ার কথা। তাহলে এই সূত্রে আমরা দেখলাম যে রোগ, একাধিক রোগ, সেটা ডিসিমিলার হয়, অদৃশ্য না হয়, তাহলে কেউ কেউ ভালো করতে পারে না, বরং যার যার জায়গা মতো, সুবিধা মতো, শরীরের একটার উপরে হলেও সত্য, পাশে থাকলেও সত্য, ভিন্ন অঙ্গ থেকেও সত্য, তারা সেভাবেই অবস্থান করে, সহাবস্থান করে। অর্থাৎ এই ডিসিমিলার রোগগুলো কেউ কেউ ধ্বংস করতে পারে না, এবং শরীরের বিভিন্ন অংশে সুবিধা মতন বা সহাবস্থানে তারা অবস্থান করে। এই হলো 42 নম্বর সূত্রের মূল কথা। এবারে আমরা আসি 43 নম্বর অ্যাফরিজম, বাট কোয়াইট ডিফারেন্ট, কিন্তু কয়েক শান্ত, মানে এরকম রিকোয়ারমেন্ট ভিন্ন। is the result when two similar disease meet together in the organism, that is to say, when to the disease already present a stronger similar one is added, তার মানে যুক্ত হয় আর কি, এখানে এছাড়া শক্তিশালী। এই সূত্রটাকে আমরা একসাথে বলি, but quite different is the result when two similar diseases meet together in the organism, that is to say, when the disease already present a stronger similar one is added, এর মানে সংযুক্ত হয়, যুক্ত হয়। যখন দুটি সদৃশ্য রোগ দেহে মিলিত হয়, অর্থাৎ শরীর আগে থেকে বিদ্যমান রোগের সাথে তখন তার সদৃশ্য, কিন্তু তো শক্তিশালী সদৃশ্য, কিন্তু ওই সদৃশ্যের সাথে আরেকটা রোগ যখন যুক্ত হয়, তখন ফলাফল সম্পূর্ণ ভিন্ন হয়। কি ফলাফল হয়? আমরা আগে সূত্রগুলোতে দেখলাম, একটা ডিসিমিলার যদি হয়, অর্থাৎ অসদৃশ্য বা বিসদৃশ্য রোগগুলো একে অপরকে তাড়াতে পারে না। তাড়াতে হলে কি লাগবে? একই রকম হইতে হবে। এই কারণে আমাদের হোমিও ওষুধগুলো রোগের লক্ষণের সঙ্গে আমরা একটা ওষুধের লক্ষণ মিলাই। এর কারণ কি? সদৃশ্য করি। এখানে হ্যানিম্যান বিষয়টি পরিষ্কার করছেন, অর্থাৎ যদি নতুন আসা রোগটি আগের রোগের মতো দেখতে হয়, আমাদের কোনো লক্ষণ সাদৃশ্য, অর্থাৎ যে লক্ষণ তার যে রোগটি দেহে আসে, নতুন আর একটা রোগ তার দেহে আসছে, নতুন আসা রোগটি আগের রোগের মতো দেখতে পায়, একই রকম সদৃশ্য হয়, তবে ফলাফল হয় বিস্ময়কর। কি বিস্ময়কর? আমরা আগে সূত্রে জেনেছি সদৃশ্য সদৃশ্যকে আরোগ্য করে। কখন আরোগ্য করে?
যখন দেখবো একটা রোগের সদৃশ্য আছে, ওর সঙ্গে আর একটা সদস্য রোগ আসছে, কিন্তু আগেরটা সেট, এই আগে যে অবস্থান করছে রোগটি তার সেট একটু পাওয়ারফুল, তাহলে সে যখনই আসে ওই রোগটি এসে সে বলে, আরে বেটা তুই তো আমার মতনই আসছিস, তোর থাকা কি দরকার, আমি তো আসি। ও পুরোনো রোগ থেকে সদস্য যেহেতু সেটি তাকে বের করে দেয় বা বিতরণ করে। এখানে অ্যানিম্যাল বলছে যে নতুন যে রোগটি আসে দেহে সেটা যদি পাওয়ারফুল হয় ও সদৃশ্য হয়, আগেরটির চেয়ে বেশি সদৃশ্য হয়, তাহলে ফলাফল হয় বিস্ময়কর। অর্থাৎ এটি হচ্ছে আরোগ্যের চাবিকাঠি। সেটা ওষুধ দিয়ে হয়ে থাকে, ও তো সেটাই করে সবসময়। ওষুধ সবসময় সদৃশের রোগ তৈরি করে যা প্রাকৃতিক রোগের চেয়ে কিছুটা হলেও শক্তিশালী, যে কারণে সে ঔষধ রোগকে দূরীভূত করতে পারে এবং একসময় এই যে ঔষধ সৃষ্ট যে সিমিলার ডিজিজ সে একসময় ধীরে ধীরে তার ক্ষমতা হারিয়ে ফেলে এবং দেহ থেকে সে চলে যায়, দেহকে সুস্থ অবস্থায় রেখে। এই সূত্রে যদি সংক্ষেপ ভাবে আমরা বলি, সংক্ষিপ্ত ভাবে বলি, তাহলে মূল কথা হচ্ছে দুটি সিমিলার বা সদৃশ্য লক্ষণের রোগ যখন মানব দেহে মিলিত হয় তখন তারা অসদৃশ্য রোগের মতো একে অপরকে প্রতিহত করে। অর্থাৎ এরা এক জায়গায় সহ অবস্থায় থাকতে পারে না। যখন একই রকম হয় তখন বলে, ভাই আমি তো আসছি, তুমি বিদায় নাও, তোমার দরকার নাই। এবং এদের পরিণতি সম্পূর্ণ আলাদা থাকবে। এই সূত্রের মূল কথা হচ্ছে দুটি সদৃশ্য রোগ একে অপরকে প্রতিহত বা স্থগিত করে না, পাশাপাশি এরা সহাবস্থান করতে পারে। ডিসিমিলার হয়, যদি অসদৃশ্য হয় বা তাদের মধ্যে মিল না থাকে তাহলে তারা সহাবস্থান করতে পারে। দুজনেই রোগ, কেউ করে ভালো করার চেষ্টা করে না। যখন সদৃশ্য হয় তখন ঘটনাটা সম্পূর্ণ উল্টে হয় এবং সেটি হচ্ছে আরোগ্যের চাবিকাঠি। অর্থাৎ এই সূত্রের মূল কথা হচ্ছে দুটি সদৃশ্য রোগ কখনোই একে অপরকে প্রতিহত বা স্থগিত করে না, পাশাপাশি অবস্থান করতে পারে না। একটা থাকে 44 নম্বর অ্যাফোরিজমে টু ডিজিজ ভেরি সিমিলার, দুটি রোগ খুব সদৃশ্য, টু ইচ আদার ইন দেয়ার ম্যানিফেস্টেশন, মানে প্রকাশ থাকে বা অ্যান্ড ইফেক্টস, প্রভাব যেটা বলি, ক্যান নেইদার রিপেল, মানে বিকর্ষণ করা বা তাড়িয়ে দেওয়া, one another nor can they exist beside each other in the same organism, এখানে একটা শব্দ আমি বাদ দিয়ে গেছি, nor can they form a complex disease। অর্থাৎ দুটি রোগ তাদের প্রকাশ ভঙ্গি বা লক্ষণ, ওই আমরা বলছি ম্যানিফেস্টেশন, যেটা বলছি প্রকাশ, যেটা লক্ষণ এবং এর প্রভাবে একে অপরের খুব সদৃশ্য বা মিল সম্পন্ন হয়। তারা কখনো একে অপরকে বাধা দেয় না, তারা কখনোই একই দেহে পাশাপাশি অবস্থান করতে পারে না, তারা কখনো মিলেমিশে কোন জটিল রোগও তৈরি করতে পারে না। আমাদের সংসার জীবন তাই দেখি, দুই ভাই যদি একই রকম চরিত্রের হয় তাহলে একরকম আচরণ করে, আর যদি ভিন্ন চরিত্রের হয় তাহলে ভিন্ন আচরণ করে।
এখানে একেবারে পরিষ্কার কথা হচ্ছে রোগ দুটি দ্বারা তাদের প্রকাশভঙ্গি এবং প্রভাবে একে অপরকে সদৃশ হয়, সিমিলার হয়, যদি ডিজিজটা সিমিলার হয়, তারা একে অপরকে বাধা দেয় না, তারা কখনোই একই দেহে পাশাপাশি অবস্থান করে না, একটা বিদায় নেয়। কোনটা বিদায় নেয়? যে সদৃশ্য একটু বেশি শক্তিশালী সে থাকে, আর যারা কম সে বিদায় নেয়। এবং এরা যদি একটা বিদায় নেয়, অতএব মিলেমিশে এরা কোনো জটিল রোগ তৈরি করতেও পারে না। এই সূত্রের আমাদের ব্যাখ্যা করে বলি, প্রকৃতির এক অমোঘ নিয়ম হলো দুটি সদৃশ্য শক্তি কখনোই এক জায়গায় থাকতে পারে না। এটা প্রকৃতির ধারা, প্রকৃতির নিয়ম। তারা একই রকম হওয়ার কারণে একে অপরকে সহ্য করতে পারে। অসদৃশ্য রোগগুলো যেমন জট পাকিয়ে একটা কমপ্লিট ডিজিজ তৈরি করে এবং সহাবস্থান করতে পারে, কিন্তু সদৃশ্য রোগ সেটি পারে না। সদৃশ্য রোগের ক্ষেত্রে তা অসম্ভব। এটা প্রকৃতির একটা নিয়ম। তারা হয় একে অপরকে ধ্বংস করবে, না হয় একটি অপর থেকে সরিয়ে ফেলবে বা সরিয়ে দেবে। এই সূত্রের সংক্ষিপ্ত রূপে বলা যায় সত্যকে, শরীরে দুটি সদৃশ্য বা একই লক্ষণ যুক্ত রোগ কখনো একে অপরকে বাধা দেয় না, দমিয়ে রাখে না, বা একই সাথে শরীরে পাশাপাশি অবস্থান বা সহ অবস্থান করে না। এই সূত্রের সার কথা বলি, সার কথা, দুটি সদৃশ্য রোগ মানে একই রকম রোগ কখনোই শরীরে পাশাপাশি থাকে না, থাকতে বা একে অপরকে স্থগিত করতে পারে না। এক কথায় একই ধরনের দুটি রোগ শরীরের পাশাপাশি থাকতে পারে না। ঠিক এই কারণেই আমরা বলি ঔষধের শক্তি প্রাকৃতিক রোগের চেয়ে একটু শক্তিশালী যখন হয়, তখন প্রাকৃতিক রোগটি ঔষধ শক্তি দিয়ে বিতরণ করে এবং একসময় ঔষধ তার নিজের কার্যক্ষমতা শেষ করে জীবনী শক্তি সুস্থ করে সেও ধীরে ধীরে মিলে যায় এবং তার ক্ষমতা আর সে দেখায় না বা থাকে না। এ কারণে আমরা সুস্থ হই। এবারে আসি আমরা ৪৫ নম্বর অ্যাফোরিজমে। নো টু ডিজিজ দো ডিফারেন্ট ইন কাইন্ড, প্রকার বা ধরন বলছে ভিন্ন প্রকার কথা বলছে, বাট ভেরি সিমিলার ইজ দি ম্যানিফেস্টেশন। এখানে বলছে বাট কিন্তু অত্যন্ত সিমিলার ইন দেয়ার ম্যানিফেস্টেশন, প্রকাশ তারা বলছে, এখানে প্রকাশ করা ম্যানিফেস্ট হয় যেটা অফ সাফারিং মানে ভোগান্তি বা কষ্টে, and symptoms always annihilate বলি আমরা ধ্বংস করা বা নিশ্চিহ্ন করা, is other wherever they meet in the organism. The stronger annihilates the weaker. দুর্বল একটা শক্তিশালী অ্যানিহিলেট করে, ধ্বংস করে বা নিশ্চিহ্ন করে কাজতে উইকার মানে দুর্বল। এই টেক্সটের অনুবাদ এখানে বলছেন না, নো টু ডিজিজ, দুটি রোগ যদিও তারা ভিন্ন প্রকৃতির, তাদের কষ্ট এবং লক্ষণের প্রকাশের দিক থেকে তারা খুব সদৃশ্য হয়, তবে তারা শরীরে মিলিত হওয়া মাত্রই একে অপরকে ধ্বংস করে। কখন করে? এক্ষেত্রে শক্তিশালী রোগটি দুর্বল থেকে সমূলে বিনাশ করে।
এখানে কিন্তু আমাদের ওষুধের কথা বলা হচ্ছে। রোগ নামে ভিন্ন, কিন্তু তাদের প্রকৃতিও ভিন্ন, কিন্তু কষ্টগুলো, তাদের প্রকাশের লক্ষণগুলো খুব কাছাকাছি। রোগ ভিন্ন, কিন্তু উভয়ের এই প্রকাশিত লক্ষণগুলো খুব কাছাকাছি, অর্থাৎ নিয়ার টু সিমিলার যদি হয়, তাহলে যখন তার শরীরে মিলিত হয়, এই দুই তাদের রোগে ভিন্ন কিন্তু লক্ষণগুলো কাছাকাছি, সদৃশ্য ভিতরের বিষয়টা, সেক্ষেত্রে করে কি তারা একটা অপরটিকে ধ্বংস করে। কোনটি করে? যেটি বেশ শক্তিশালী সেটি, যেটি কম শক্তিশালী তাকে ধ্বংস করে দেয় বা বিতাড়ন করে দেয় বা সমূলে বিনাশ করে। এই অ্যাফোরিজমে আমরা 26 নম্বর যে অ্যাফোরিজমটা পড়েছিলাম, সেই অ্যাফোরিজমের চূড়ান্ত ব্যাখ্যা। আমরা যখন একজন রোগীকে একটি সদৃশ্য ঔষধ দেই, তখন ওষুধটি কি হয়? শরীরের ভিতরে একটি শক্তিশালী আর্টিফিশিয়াল স্ট্রং ডিজিজ তৈরি করে, যেটা আমরা 26 নম্বর অ্যাফোরিজমে পড়ছিলাম। এই শক্তিশালী রোগ শরীরের পুরাতন এবং দুর্বল রোগ থেকে ঘাড় ধরে বের করে দেয়, যে আমি আসছি, তুই আমার মতো, তুইও যা আমিও তাই, তোর সাথে আমার শক্তি বেশি, অতএব তুই দেহ থেকে বের হয়ে যা, তোর কোনো দরকার নেই, আমিই পারবো। যেহেতু দুটি রোগ একই রকম লক্ষণ প্রকাশ করে, তাই জীবনী শক্তি একই সাথে দুজনকে দেহে জায়গা দিতে চায় না। শক্তিশালী ওষুধের প্রভাবে আসল রোগটি চিরতরে বিলীন হয়ে যায় এবং এক সময় ধীরে ধীরে ঔষধের আর্টিফিশিয়াল ডিজিজকেও বিলীন এবং দেহকে সুস্থ। কখন বিলীন হয়? যখন জীবনী শক্তি একেবারে স্বাভাবিক হয়ে যায়, ঠিক তখন উন্নতি ঘটে। আমরা এই অ্যাফোরিজমের সংক্ষিপ্ত দিকটা বলি। শক্তিশালী এবং দুর্বল দুটি একই লক্ষণের রোগ যখন শরীরে দেখা দেয়, তখন তাদের কাজের জায়গা এক হওয়ার কারণে শক্তিশালী রোগটি দুর্বল রোগটিকে চিরতরে দূর করে দেয় বা বিতাড়ন করে। এই সূত্রের থেকে আমরা বলতে পারি, শক্তিশালী সদৃশ্য রোগ সর্বদা দুর্বল সদৃশ্য রোগকে সমূলে ধ্বংস করে। কারণে আমরা বলি হোমিও ওষুধে রোগ ভালো। এর ব্যাখ্যা অনেক। কেন ভালো হয়? অর্থাৎ রোগ সদৃশ্য লক্ষণ আর ঔষধ সদৃশ্য লক্ষণ এক হয়। প্রশ্ন আসতে পারে আপনাদের কাছ থেকে, স্যার তাহলে আমরা এই যে ওষুধ প্রয়োগ করি, আমরা কি করে জানলাম ওষুধের শক্তি এখানে বেশি আছে? আমাদের যে একজন ডাক্তার আছে, যেটাকে আমরা বারবার বলছি, তিনি হচ্ছেন জীবনী শক্তি। অর্থাৎ হোমিওপ্যাথিতে কোনো রোগ ভালো হয়নি। যখন সদৃশ্য ওষুধ প্রযুক্ত হয়, তখন জীবনী শক্তি সক্রিয় হয়। এই জীবনী শক্তিকে সক্রিয় করে ঔষধ শক্তি। তখন জীবনী শক্তি এবং ঔষধ দুজনে মিলে প্রাকৃতিক রোগের চেয়ে বেশি অনেকটা পাওয়ারফুল হয়ে পড়ে এবং সে তার সদৃশ রোগকে দেহ থেকে এভাবেই আরম্ভ হয়। এবারে আমরা আসি 46 নম্বর অ্যাফোরিজমে। ইংলিশ টেক্সট দেখি একটু। মেনি এক্সাম্পলস might be adduced মানে উপস্থাপন করা বা প্রমাণ হিসেবে দাখিল করা, of disease which in the course of nature have been homeopathically cured by other disease whose symptoms are similar
মোস্ট রিমার্কেবল মানে উল্লেখযোগ্য বিস্ময়কর ভাবে আমরা বলি এটা is that of a smallpox which has been known to cure many diseases with similar symptoms. প্রকৃতির স্বাভাবিক গতিপথে এমন অনেক উদাহরণ দেওয়া যেতে পারে যা অন্য কোন সদৃশ লক্ষণযুক্ত রোগের দ্বারা হোমিওপ্যাথিক নিয়মে আরোগ্য লাভ করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বুটি বসন্ত, যা তার সদৃশ লক্ষণযুক্ত অনেক রোগকে আরোগ্য করার জন্য পরিচিত। বুটি বসন্তই না, অনেক দিকে এরকম হ্যানিম্যান এখানে যুক্তি দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, মানুষ যখন ঔষধ আবিষ্কার করেনি তখনও প্রকৃতিতে হোমিওপ্যাথিক আরোগ্যের নিয়মে আরোগ্য সম্পন্ন হতো। তিনি কিছু বাস্তব পর্যবেক্ষণ আমাদের জন্য তুলে ধরেছেন এখানে। কিভাবে? এই যে গুটি বসন্ত হলে অনেক সময় চোখের মারাত্মক প্রদাহ এবং অন্ধত্বের উপক্রম হয়। আমরা যারা একটু বয়স্ক তারা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়ে এই পক্স থেকে প্রচুর মানুষ অন্ধ হয়ে গেছে, কারো দুটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে, কারো একটা চোখ নষ্ট হয়ে গেছে, প্রচুর মানুষ এখনো দেখা যায় যারা এই ৭২ পরবর্তী সময়ে প্রচুর পক্সে ভুগছেন। গ্রামের মতো গুটি হয়েছে, মানুষ কাছেও যেত না। এই যে হ্যানিম্যান এই পক্সের গুটি বসন্তের রোগীদের লক্ষ্য করতেন, যাদের আগে থেকে এই চোখের দীর্ঘস্থায়ী রোগ ছিল, তাদের গুটি বসন্ত হওয়ার পর সেই পুরাতন চোখের রোগটি চিরতরে সেরে গেছে। হ্যানিম্যান এটি পর্যবেক্ষণ করেছিলেন। কারণ গুটি বসন্তে তৈরি করা চোখের প্রদাহ ছিল আগের রোগের চেয়ে শক্তিশালী এবং সদৃশ। তিনি আরো বলছেন বধিরতা রোগ। একইভাবে দেখা গেছে তার পর্যবেক্ষণে দেখছেন তিনি গুটি বসন্ত হওয়ার ফলে অনেক রোগীর দীর্ঘদিনের বধিরতা, কানে শোনে না, সেটি আরোগ্য হয়ে গেছে। তিনি দেখেছেন, তিনি উল্লেখ করছেন এখানে যে এমন অনেক রোগ আছে এই যে গলগণ্ড সদৃশ্য, যা প্রকৃতির সদৃশ্য লক্ষণের অন্য কোন মহামারী বা রোগের প্রাদুর্ভাবে নির্মূল হয়ে গেছে। অনেকেই বলছে এই যে করোনাকালীন আমার প্রচুর ভ্যাকসিন নেওয়ার পর আমার প্রচুর চুলকানি উঠছে, আমার শ্বাসকষ্ট ছিল, সেটি একেবারে নির্মূল হয়ে গেছে। এই সূত্রকে আমরা সংক্ষেপে বলি, প্রকৃতিতে সদৃশ্য রোগ বা সিমিলার ডিজিজ আরোগ্য নীতির অনেক বাস্তব প্রমাণ আছে, যেখানে এক শক্তিশালী রোগ শরীরে প্রবেশ করার আগে থেকে থাকা সদৃশ্য লক্ষণ ছোট বা দুর্বল রোগটিকে চিরতরে সরিয়ে দেয়। সার কথা, প্রকৃতি আমাদেরকে শিখিয়েছে যদি দুটি রোগ লক্ষণগত ভাবে এক হয় তবে সেই রোগটি দুর্বল রোগটিকে তাড়িয়ে দেয়। এই শিক্ষা থেকেই হোমিওপ্যাথির চমৎকার 46 অ্যাপরিজম, অনেক চমৎকার। এবারে আসেন 47 ইংলিশ টেক্সট আমরা দেখি। নাথিং দিস দি ফিজিশিয়ান ইন এ প্লেনার, মানে আরো স্পষ্ট ভাবে বা সহজ ভাবে and more convincing, বিশ্বাসযোগ্য বা প্রত্যয়জনক বা সন্তোষজনক ভাবে কনভিন্সিং বলা হয়, ম্যানার
than the above examples. What kind of artificial morbific রোগ সৃষ্টিকারী কি এজেন্ট উপাদান এটার মধ্যে আসলে ঔষধ কথা বলা হচ্ছে he out to source in order to cure in rapid radical and permanent manner পদ্ধতিতে পারে উপরের উদাহরণগুলো আমরা আলোচনা করলাম এই ৪৬ নম্বর সূত্রে যেটা আমরা দেখলাম একজন চিকিৎসকের পক্ষে এটি বোঝা আরো সহজ ও বিশ্বাসযোগ্য হতে পারে না প্রকৃতির নিয়ম অনুযায়ী দ্রুত আমূল এবং স্থায়ীভাবে আরোগ্য করার জন্য তাকে ঠিক কোন ধরনের কৃত্রিম উৎপাদক শক্তি বা ঔষধ নির্বাচন করতে হবে আমরা এই সূত্রে ব্যাখ্যা করতে পারি এভাবে হ্যানিম্যান এখানে বলতে চেয়েছেন প্রকৃতি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদৃশ্য শক্তির মধ্যেই আরোগ্য শক্তি নিহিত চিকিৎসককে আরো বলছে যে এখানে চিকিৎসককে আর অন্ধকারে হাত রাখতে হবে না গতি পছন্দ তার সদৃশ্য অন্য লোককে সারাতে পারে আমাদের কাজ হলো এমন ঔষধ খুঁজে বের করা যা রোগীর কষ্টের সাথে সদৃশ্য অর্থাৎ প্রকৃতির এই শিক্ষাটি চিকিৎসকের জন্য ঔষধ নির্বাচনের একমাত্র সঠিক মানদণ্ড এই সূত্রের সংক্ষিপ্ত রূপে বলতে পারি প্রকৃতির এই আরোগ্য নিয়ম থেকে চিকিৎসকদেরকে এই শিক্ষা নিতে হবে প্রকৃত ও স্থায়ী আরোগ্যের জন্য রোগীর লক্ষণের সাথে হুবহু মিলে যায় এমন একটি সদৃশ্য লক্ষণ তৈরি করতে পারে সক্ষম ঠিক সেইরূপ ব্যক্তি ওষুধই আমাদেরকে রোগীর জন্য প্রয়োগ করতে হবে আমরা যদি একটি বা দুটি লক্ষণের ওষুধ দেই যেটি নিয়ার টু সিমিলার বা পার্সিয়াল সিমিলার হয় তাহলে যদি আরোগ্য হবে হবে এখানে মহাত্মা পরিষ্কার করছেন লক্ষণটা রোগীর মানে স্থায়ী আরোগ্যের জন্য বা প্রকৃত আরোগ্যের জন্য কি দরকার রোগীর লক্ষণের সাথে ওষুধের লক্ষণের সাথে খুব মিলে যায় সেটা ওষুধ গ্রহণ করতে সার কথা প্রকৃত এবং স্থায়ী আরোগ্যের জন্য একমাত্র উপায় হলো সদৃশ্য লক্ষণ সৃষ্টিকারী ঔষধ রোগীকে আমরা 48 নম্বর সূত্র একটু বলি ইংলিশ টেক্সট দেখি আমরা আপনারা যারা শুনছেন তারা কিন্তু পরীক্ষিত অনুবাদ সেটা থেকে আমার ইংলিশ টেক্সটে কিছু গরমিল পাবেন কারণ আমি অনেকগুলো বিশেষণ অনেকগুলো শব্দ বাদ দিয়ে মূল কথা কোনো পরিবর্তন না হয় আমি সেভাবে কিন্তু ইংলিশ টেক্সটটা যুক্ত করেছি বইয়ের সময় কিছুটা জিনিস গ্যাপ পাবেন কিন্তু মূল যে ভাবটা সেটা ঠিক আছে we should have been able to cure mass fewer মানে তুলনামূলক কম disease in this way by means of nature alone এখানে আমি শব্দ বাদ দিয়ে for is not only a very few cases that this similar natural disease occur মানে ঘটা বা সংঘটিত হওয়া বা আবির্ভূত হওয়া যাই বলি on the other hand the physician has at his disposal আয়ত্তে বা অধীনে থাকা যেটাকে বলি আমরা আয়ত্তে বা অধীনে থাকা many thousands of medicinal
আমার বুঝছি সেটা ঔষধ বা ভেতরের গুণ সম্পন্ন। সাবস্টান্স পদার্থ, এখানে বলছে উপাদান সমূহ, হুইচ আর আর্টিফিশিয়াল মডিফায়ার, এখানে আবার বলছে সেই কৃত্রিম রোগ সৃষ্টিকারী কথা বলছে, এজেন্টস বা উপাদান ইত্যাদি ইত্যাদি। এই সূত্রে অনুবাদ যদি আমরা করি, কেবলমাত্র প্রকৃতির উপর নির্ভর করলে আমরা খুব কম রোগেই এই সদৃশ্য পদ্ধতিতে আরোগ্য করতে পারতাম। আমি ভাবতাম যে যেহেতু সদৃশ্য আরোগ্য করে, তাহলে প্রকৃতি যেভাবে চালায় সেভাবেই হোক। এখানে হ্যানিম্যান পরিষ্কার করছে, অর্থাৎ সদৃশ্য আরোগ্য করে, আমরা এই নীতির উপরে যদি প্রকৃতির উপর নির্ভর করতাম, তাহলে আমরা খুব কম রোগ আরোগ্য করতে পারতাম। কারণ খুব কম ক্ষেত্রেই প্রকৃতিতে এমন সদৃশ্য রোগের মিলন ঘটে। ন্যাচারালি এরকম সদৃশ্যের সঙ্গে সদৃশ্য মিলন কম ঘটে। অন্যদিকে চিকিৎসকের হাতে হাজার হাজার ঔষধ বা কৃত্রিম রোগ উৎপাদক শক্তি রয়েছে, যা দিয়ে তিনি যে কোনো রোগের সদৃশ্য কৃত্রিম অবস্থা তৈরি করতে পারেন। এই ব্যাখ্যায় প্রকৃতিতে একটি রোগের সদৃশ্য অন্য একটি রোগ আসা পর্যন্ত অপেক্ষা করা যেমন অনিশ্চিত, তেমনি বিপজ্জনক। যেমন চোখের রোগ সারানোর জন্য দুটি বসন্ত আসার জন্য যদি আমরা অপেক্ষা করে থাকি, তাহলে সেটা চোখের রোগের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কিন্তু হোমিওপ্যাথির মহত্ব এখানেই যে আমাদের হাতে হাজার হাজার নিরাপদ ঔষধ রয়েছে। এই ঔষধগুলো ব্যবহার করে আমরা ইচ্ছে মতো রোগের সদৃশ্য কৃত্রিম রোগ তৈরি করতে পারি। আমাদের ঔষধ প্রয়োগের সময় কৃত্রিম রোগ তৈরি করা হয়েছে বিধায় আমরা মেটেরিয়ায় সেগুলো দেখতে পাই, এবং আমরা দ্রুত রোগীর লক্ষণের সঙ্গে আমাদের মেডিকেল ওষুধের রকম মিলিয়ে রোগীর জন্য তাৎক্ষণিক ওষুধ ব্যবস্থা করতে পারি, যেখানে কোনো ঝুঁকি থাকে না। তার জীবনের জন্য কোনো ঝুঁকি ছাড়াই রোগীকে সুস্থ করতে আমরা পারি। অর্থাৎ প্রাকৃতিক আরোগ্যের চেয়ে ঔষধের মাধ্যমে আরোগ্য অনেক বেশি সুনিশ্চিত, দ্রুত এবং নিরাপদ। এই সূত্র থেকে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি, ভিন্ন ভিন্ন বা বিপরীতধর্মী কোনো কিছু রোগ করে না। চিরতরে মুছতে হলে ঠিক তার মতো সংযুক্ত ঔষধের প্রয়োগ করা একান্ত অপরিহার্য, অদৃষ্ট নয়। এখানে কে যেন একটু নিকুঞ্জ লালদা, আপনি একটু মিউট করলে ভালো হয়। অসাধু কিছু দিয়ে নয়, কেবল শক্তি দিয়েই রোগ স্থায়ীভাবে নিরাময় করা সম্ভব। আমি আর দুটা প্রয়োজন কথা বলবো। 49 মাফরিজমে বলা হচ্ছে, we should have been able to cure much fewer disease in this way by means of nature alone, even if we could have waited for such lucky accidents, for it is only in a very few cases that this similar natural disease occur. Hence, the medical art was for so many centuries left in the dark, অন্ধকার কথা বলছে। যদি আমরা প্রকৃতির এমন দৈব সদৃশ্য আরোগ্যের জন্য অপেক্ষা করতাম, তবে আমরা খুব অল্প সংখ্যক রোগে আরোগ্য করতে পারতাম। কারণ প্রকৃতিতে এই ধরনের সদৃশ্য রোগের মিলন খুব কম, একই ধরনের প্রায় পুনরাবৃত্তি করছে এখানে। এ কারণেই চিকিৎসা বিজ্ঞান দীর্ঘ শতাব্দী ধরে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। এখানে কিন্তু উনি একটু আকার ইঙ্গিতে হোমিওপ্যাথির
জয়গান করছেন। অর্থাৎ আসার আগে এই ধরনের কথা কেউ ছিল না, চিকিৎসা বিজ্ঞান অন্ধকারে ছিল। এই অ্যাফোরিজমে হ্যানিম্যান এখানে একেবারে আক্ষেপ করে বলছেন যে প্রকৃতির সদৃশ্য নিয়মে আরোগ্য হওয়ার ঘটনা ছিল অনেকটা লটারি পাওয়ার মতো, কিন্তু সেটি ঘটে কদাচিৎ। মানুষ জানতো না কেন এক রোগে অন্য রোগ সেরে যাচ্ছে। এই রহস্য উদ্ঘাটিত না হওয়ার কারণে এতদিন চিকিৎসকরা অন্ধকারে হাত রাখছিলেন এবং ভুল পদ্ধতিতে চিকিৎসা করছিলেন। অর্থাৎ আরোগ্যের চাবিকাঠি প্রকৃতির ভেতরেই ছিল, যা মানুষ জানতো না, চিকিৎসা বিজ্ঞান জানতো না, কিন্তু তা মানুষের নজরে আসতে অনেক দেরি হয়েছে। এ কারণে তিনি বলছে এটা অন্ধকারে ছিলেন এরা। সংক্ষেপে, প্রকৃতি নিজ থেকে মানুষের সব রোগ হারাতে পারে না, কারণ সব রোগের সদৃশ্য মিল সম্পন্ন আর একটা রোগ প্রকৃতি সবসময় উপস্থিত থাকে। সার কথা, প্রকৃতির সদৃশ্য রোগের স্বল্পতা থাকায় প্রাকৃতিক আরোগ্যের উদাহরণ অত্যন্ত সীমিত। আমরা 49 নম্বর একটা পদ্ধতিকে আছে, এখানে পদ্ধতিকার বিষয় হচ্ছে প্রকৃতির সদৃশ্য আরোগ্যের দৃষ্টান্ত স্বল্পতা এবং প্রয়োজনীয়তা। প্রকৃতির সদৃশ্য রোগ দিয়ে রোগ নিরাময়ের সুযোগ খুব কম, আমাদের আগের প্রয়োজনের একটু দেখা করছে এখানে, এবং তার ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ আরোগ্যের জন্য অসংখ্য প্রাকৃতিক উপাদানের সমন্বয় তৈরি হোমিওপ্যাথি ওষুধ এর বিকল্প নেই। হ্যানিম্যান এখানে এই অ্যাফোরিজমের পদ্ধতিকায় হ্যানিম্যান একেবারে পরিষ্কার করছেন প্রকৃতিতে এমন রোগের সংখ্যা খুবই কম যা মানুষের পূর্বের রোগকে সদৃশ্য নিয়মে আরোগ্য করতে পারে, যা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেটি অবশ্যই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। বসন্ত বা হামের মতো প্রাকৃতিক রোগগুলোকে আরোগ্য করলেও এগুলো রোগীর জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক, অনেক ক্ষেত্রে মারাত্মক হতে পারে। প্রাকৃতিক রোগের তুলনায় হোমিওপ্যাথি ওষুধের ভান্ডার অনেক বিশাল, এগুলোকে ইচ্ছা মতো সূক্ষ্ম মাত্রায় সম্পূর্ণ নিরাপদে প্রয়োগ করা যায়। এই পদ্ধতিকার সার কথা হচ্ছে প্রাকৃতিক রোগ দ্বারা আরোগ্য বিপজ্জনক এবং সময় সাপেক্ষ, এবং সেটি সীমাবদ্ধ থাকায় নিরাপদ এবং দ্রুত আরোগ্যের জন্য মানুষের বিশাল ভান্ডারে থাকা হোমিওপ্যাথিক ওষুধের উপর নির্ভর করতে হয়। শেষ অ্যাফোরিজম আজকের ইংলিশ টেক্সট 50 নম্বর অ্যাফোরিজমে, নেচার হুইচ হ্যাজ ফর ইনস্ট্রুমেন্ট, হাতিয়ার সরঞ্জাম যাই বলি বা মাধ্যম, only these few similar disease is a very imperfect যেটা ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ, and often dangerous বুঝি বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ physician, but how much greater is the advantage, সুবিধা বা শ্রেষ্ঠত্ব। অ্যাডভান্টেজ বলছে সুবিধা শ্রেষ্ঠত্ব of the physician, he has at his disposal many thousands of medicine substance, এটা অনেক বড় প্রয়োজন, আমি বাদ দিবার করছি, whose power he can regulate, নিয়ন্ত্রণ করা ক্ষেত্রে আমি বলি বা পরিচালনা নিয়ন্ত্রণ, রেগুলেটর এরকম, and whose does not he can diminish, মানে কমানো বা হ্রাস করা, diminish মানে কমানো বা হ্রাস করা, to the point where it is only just stronger than the natural disease, according to the law of nature. প্রকৃতি যার হাতে মাত্র কয়েক সদৃশ্য রোগ আছে, সে এক অত্যন্ত অপূর্ণ এবং প্রায় বিপজ্জনক চিকিৎসক, কিন্তু একজন চিকিৎসকের
সুবিধা কত বেশি, তার হাতে হাজার হাজার ওষুধ রয়েছে। এভাবে শক্তি নিয়ন্ত্রণ করতে পারেন, মাত্রা বা ডোজ এতটাই কমিয়ে আনতে পারেন যা প্রাকৃতিক রোগের চেয়ে সামান্য শক্তিশালী হয়েই আরোগ্য কাজ সম্পাদন করতে পারে। এই সূত্রের মহাত্মা হ্যানিম্যান ঔষধ ব্যবহারের, হোমিওপ্যাথি ওষুধ ব্যবহারের 3টি সুবিধার কথা বলেছেন। 1, নির্বাচনের স্বাধীনতা। প্রকৃতিতে সদৃশ্য রোগ সীমিত, কিন্তু চিকিৎসকের কাছে হাজার হাজার ওষুধ আছে, যে কোনো ওষুধ থেকে লক্ষণ মিলিয়ে আমরা নিতে পারি, এই একটা স্বাধীনতা। 2, প্রাকৃতিক রোগ রোগীকে মেরে ফেলতেও পারে, অনেক সময় এত দ্রুত আসে, সময় দেয় না, মেরে ফেলতেও পারে। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ সূক্ষ্ম মাত্রায় অত্যন্ত নিরাপদের কথা বলছে। প্রাকৃতিক ভাবে যে সদৃশ্য কথা বলছে সেখানে, সেটি কিন্তু শক্তি মাত্রার কথা নির্দিষ্ট নেই, সেখানে অনির্দিষ্ট। কিন্তু চিকিৎসকের কাছে ওষুধ থাকে, চিকিৎসক ওষুধের মাত্রা এবং শক্তি কমিয়ে এতটাই সূক্ষ্ম করতে পারেন তা যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কেবলমাত্র রোগ থেকে তাড়িয়ে দিতে পারে। এটি প্রকৃতির পক্ষে সম্ভব। এই 3টি, নির্বাচনের স্বাধীনতা, নিরাপত্তা, মাত্রা নিয়ন্ত্রণ, এই সূত্র থেকে আমরা সংক্ষেপে বলতে পারি প্রকৃতির রোগ দিয়ে আরেকটা রোগ সারানোর উপায় প্রকৃতি খুব কম, আর যা আছে তা রোগীর জন্য ক্ষতিপূর্ণ ও যন্ত্রণাদায়ক হতে পারে। তার কথা, প্রাকৃতিক রোগ দ্বারা আরোগ্য লাভ করা অত্যন্ত সীমিত, কষ্টদায়ক এবং বিপজ্জনক। আমরা ব্যালেন্সিং পদ্ধতি শিখলাম অসদৃশ্য রোগ একে অপরকে ধ্বংস না করে শরীরের বিভিন্ন জায়গায় সহাবস্থান করে। ব্যালেন্সিং পদ্ধতি শিখলাম 2টি সদৃশ্য রোগ কখনোই একে অপরকে প্রতিহত করতে পারে না, পাশাপাশি সহাবস্থান করতে পারে। 44 নম্বরে শিখলাম 2টি সদৃশ্য রোগ কখনোই একই শরীরে ভাবে থাকতে বা একে অপরকে স্থগিত করতে পারে না। 45 নম্বরে শিখলাম শক্তিশালী সদৃশ্য রোগ সর্বদা দুর্বল সদৃশ্য রোগকে সমূলে ধ্বংস করে দেয়। 46 এপিসোডে দেখলাম প্রকৃতি আমাদেরকে শিখিয়েছে যে 2টি রোগ লক্ষণগত ভাবে এক হয়, তবে শক্তিশালীটি দুর্বল রোগকে তাড়িয়ে দেয়। এই শিক্ষাই আমাদের হোমিওপ্যাথির জন্ম, এই হোমিওপ্যাথির জন্ম। 47 নম্বর এপিসোডে সার কথা, প্রকৃত এবং স্থায়ী আরোগ্যের জন্য একমাত্র উপায় হলো সদৃশ্য লক্ষণ সৃষ্টি ঔষধ প্রয়োগ করতে শেখা। 48 নম্বর এপিসোডের মূল কথা হচ্ছে, সার কথা হচ্ছে, অসদৃশ্য ওষুধ দিয়ে কেবল সদৃশ্য শক্তি দিয়েই রোগকে স্থায়ী, অসদৃশ্য ওষুধ দিয়ে নয়, কেবল সদৃশ্য এবং শক্তিশালী শক্তি দিয়েই রোগ স্থায়ীভাবে নিরাময় করা সম্ভব। 49 নম্বর পর্যন্ত বললাম প্রকৃতিতে সদৃশ্য রোগের স্বল্পতা থাকায় প্রাকৃতিক আরোগ্যের উদাহরণ অত্যন্ত সীমিত। আর 50 নম্বর পর্যন্ত কথা হচ্ছে প্রাকৃতিক রোগ দ্বারা আরোগ্য লাভ করা অত্যন্ত সীমিত, কষ্টদায়ক এবং বিপজ্জনক। কিন্তু আমাদের হাতে থাকা ওষুধ দ্বারা আরোগ্য আমরা নিয়ন্ত্রণ করতে পারি, শক্তিতে মাত্রায় নিয়ন্ত্রণ করে আমরা রোগকে সহজেই দূর করতে পারি। ধন্যবাদ। আমি আজকে আপনাদের সঙ্গে
8টি অ্যাপ্রোজম 9টি অ্যাপ্রোজম নিয়ে কথা বললাম সংক্ষিপ্ত ভাবে। আমার আলোচনা আজকে এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে, নমস্কার। শেষ। বিজয়বাবু কথা বলেন, রাত করবো না বেশি। জি স্যার। জি স্যার, ধন্যবাদ জানাই। আজকে দীর্ঘ সময় স্যার আমাদের সাথে প্রায় 1 ঘন্টা যাবৎ আলোচনা রাখলেন। তো যারা এই দীর্ঘ সময় ধরে আমাদের সাথে স্যারের আলোচনা শুনেছেন সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সামনের যে আলোচনা, সেই আলোচনায় আবারও সবাই অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। তো এ পর্যায়ে আজকের যে আলোচনা, স্যারের এই আলোচনায় কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে বা অনুভূতি ব্যক্ত করার থাকলে প্লিজ হ্যান্ড রাইজ করবেন এবং তার প্রশ্নটি বা অনুভূতি ব্যক্ত করবেন। জি, আমাদের সাথে আছেন ডক্টর অসীম হালদার। স্যার, আপনি আপনার প্রশ্নটি করুন। নমস্কার স্যার। স্যার আমি আপনার